গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন শ্রী শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প দহনকাল। আর গল্প পাঠে বরাবরের মতোই আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। দিব্যি হ্যান্ডসাম চেহারা তো, প্রচুর মেয়ে নিশ্চয়ই প্রেমে পড়ে। তারা কেউ তোমার মতো নয়। কথাটা মুখে চলে এলেও শেষ পর্যন্ত আর বলল না সুজন। এমন কথা বলার সময় এখনো আসেনি। এখন সবে পছন্দের মাছটি এসে টোপ ঠুকরাচ্ছে। সুজন মুখে একটা লাজুক রোমান্টিক হাসির রেশ ধরে রেখে তাকিয়ে থাকল চুপচাপ। হাসির আড়াল থেকে ও সন্তর্পণে জরিপ করছে সামনে বসা মহিলাকে। ওর নাম হিয়া, মধ্য ৩০, সুন্দরী, ভারী বুক, কোমরের ভাঁজটি চমৎকার। শরীরে যদিও সামান্য মেদ, কিন্তু তাতে আবেদন আরও বেড়েছে। চমৎকার চোখ জোড়া, তার তলায় অবসাদের আবছা অন্ধকার। আপাত নির্বিকার চাহনি নিয়ে দেখতে থাকে সুজন। আষ্টে গন্ধে মন উচাটন ছোঁচা বেড়াল যেভাবে উদাস তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। আজ নাকি হিয়ার বরের জন্মদিন, তাও হিয়া চলে এসেছে সুজনের সঙ্গে দেখা করতে। এমন এক বর্ষা আকুল আশার সন্ধেয় শহরের বিখ্যাত বহুতল বিপণীটির মাথায় এই ছাদ রেস্তোরাঁয় খোলা আকাশের নিচে রঙিন ছাতার তলায় মুখোমুখি বসে আছে দুজনে। আজ যে ওর বরের জন্মদিন সেটা জানার পর সুজনের ভেতরে বুড়বুড়ি কেটেছে গোপন পুলক। মুখে বলেছে, সরি, আগে জানলে না হয় অন্যদিন দেখা করা যেত। তারপর নিজের প্রায় অশালীন কৌতূহল বুঝতে না দিয়ে জানতে চেয়েছে, আজ এলাম বলে কি অসুবিধে হলো? যদিও প্রশ্নটার কোনো দরকার ছিল না। যে বিবাহিতা মহিলা বরের জন্মদিনের সন্ধ্যেতে সেজে গুজে সদ্য এবং স্বল্প পরিচিত কোনো পুরুষের সঙ্গে দেখা করতে চলে আসে, সে হয় প্রথাগত জন্মদিন পালন এবং শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতায় বিশ্বাস রাখে না, অথবা জন্মদিনে একসঙ্গে থাকতে হয় এমন কোনো দুর্বলতা তার হৃদয়ে আর অবশিষ্ট নেই। হয়তো আদত সম্পর্কটা থেকেই তার মন উঠে গেছে, এখন অব্যাহতি চায়। জবাব দেয়নি হিয়া, মুখ নামিয়ে চুপ করেছিল। সুজন আবার খুঁচিয়েছিল, বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না জন্মদিনে? খুব স্বাভাবিক গলায় হিয়া বলেছিল, কুশল তো নেই, অফিসের ট্যুরে, পরশু ফিরবে। আর ও কোনোদিনই জন্মদিন নিয়ে আদিক্ষেতা পছন্দ করে না। আসলে কোনো কিছু নিয়েই ওর কোনো উচ্ছ্বাস নেই। খুব কেজো আর ব্যস্ত একটা লোক, শুধুমাত্র ছেলের জন্মদিনটা খেয়াল রাখে। কথাগুলো বলার সময় হিয়ার মুখ ফিরিয়ে নেওয়া, চেষ্টা করে অন্যদিকে চেয়ে থাকা দেখে সবই বোঝা হয়ে গেছে সুজনের। এরপরও কিছু জানতে চাওয়াটা নেহাতে অসভ্যতা। তবু চোখে কপট সমবেদনা ফুটিয়ে সুজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা, কুশল তোমার জন্মদিন মনে রাখে? তোমাদের বিয়ের তারিখ? এবার আহত চোখে ওর দিকে তাকিয়েছিল হিয়া। কিন্তু সুজনও যে নিরুপায়। ওকে জানতেই হবে হিয়ার দাম্পত্যের ভাঙন ঠিক কতদূর গভীরে, সম্পর্কটা এখন কতটা ভঙ্গুর, সেটা জানা জরুরি। তার উপর অনেক কিছু নির্ভর করছে। ওদের দুজনের এই প্রথম দেখা, এরপর কোনো দিশা পাবে কি না, আদৌ আর এগোবে কি না, সেটা ঠিক করতে হবে আজকেই। হাতে সময় বেশি নেই। তাছাড়া এ ধরনের পরিস্থিতিতে সুজন বরাবরই নির্মম। কষায়ের ছুরির মতো ওর কথা চলে। নিপুণ হাতে সত্যিটাকে ছাড়িয়ে নেয় বাস্তবের গা থেকে। আজ হিয়ার সঙ্গে এই হঠাৎ দেখা হওয়াটা সেই সুযোগ করে দিয়েছে। ওদের যোগাযোগও হয়েছে হঠাৎই। সুজনের অফিসে দিয়া বলে একটি মেয়ে কাজ করে, হিয়া ওর দিদি। মাস দুয়েক আগে অফিসের কয়েকজন সুজনের নতুন ফ্ল্যাটে এসেছিল, তাদের মধ্যে দিয়াও ছিল।
খানাপিনা আর গল্পগুজবে সন্ধে গড়িয়ে রাত হয়েছিল। হিয়া সেদিন কোথাও একটা গিয়েছিল। ফেরার পথে গাড়ি নিয়ে এসেছিল বোনকে তুলে নিয়ে যেতে। দিয়াকে ছাঁটতে নিচে এসে গাড়ির জানালায় ওই এক ঝলকই হিয়াকে দেখেছিল সুজন। গাড়ি চালাচ্ছিল কুশল, হিয়ার বর। সুজনের সঙ্গে আলাপ হয়নি। অত রাতে আলাপ করিয়ে দেওয়ার কথা দিয়ার হয়তো আর মনেও হয়নি। কিন্তু কয়েক মুহূর্তের জন্য সুজনের নজর আটকে গিয়েছিল হিয়ার মুখে। মনে হয়েছিল কোথায় যেন দেখেছি, খুব চেনা। ওই আদুরে চিবুক, সামান্য চওড়া ওই কপাল, টানা টানা ওই চোখ। তার দুদিন পর হিয়া নিজেই সুজনকে ফেসবুকে খুঁজে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর যেমন হয়, ফেসবুক মেসেঞ্জারে টুকটাক কথা হতে হতে একদিন দেখা করার প্রস্তাব। এবারও হিয়াই আগ বাড়িয়ে দেখা করতে চেয়েছিল। সুজন হ্যাঁ বলতে দেরি করেনি, কারণ ততদিনে ও হিয়াকে চিনতে পেরে গেছে। আজ এখানে পৌঁছতে সামান্য দেরি হয়েছে সুজনের। এসে দেখল হিয়ার টেরাসের পাঁচিলের ধারে এই টেবিলটায় বসে আনমনে তাকিয়ে রয়েছে বাইরের আলো জ্বলা শহরটার দিকে। সুজন সামনে গিয়ে দাঁড়াতে ও মুখ ঘোরালো, তারপর হাসল, খুব সারল্যে ভরা সেই হাসি। তখন থেকে এ পর্যন্ত একটা ধারণা করে ফেলেছে সুজন, হিয়া সুন্দরী, কিন্তু সে ব্যাপারে খুব সচেতন নয়, বরং কোথাও যেন অনিশ্চয়তায় ভোগে। আত্মবিশ্বাসের অভাব আছে। সাদাসিধে, সরল, সহজে লোককে বিশ্বাস করে বোধ হয়। এমন নারীর দখল নিতে তাকে নিয়ন্ত্রণ করতে অসুবিধে হয় না। কি খাবে? চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করেছিল সুজন। হিয়া হেসেছিল। প্রথমে বলেছিল কিছু না, তারপর বলেছিল যা খুশি। আবার বলেছিল তুমি খাও, আমি বরং গল্প করি তোমার সঙ্গে। সেই আবোল তাবোল গল্প করতে করতেই বেমুক্কা এই প্রশ্ন, মেয়েরা নিশ্চয়ই প্রেমে পড়ে? সুজন তাকিয়ে আছে হাসি মুখে, মনে মনে ভাবছে তুমি যে পড়েছ সে তো বোঝাই যাচ্ছে। হিয়া অপূর্ব এক ভ্রুভঙ্গি করল, তারপর মাথা নেড়ে বলল হুম, হাসলে হবে না, বলতে হবে কজন গার্লফ্রেন্ড, কটা মেয়ে তোমার উপর ফিদা, জানতে চাই আমি। টেবিলের উপর 2 গ্লাস জল, তাদের গা ঘেঁষে হিয়ার ফ্রেশ লাইম সোডার লম্বা গেলাস, সুজনের বিয়ারের মাগ। রোজ খায় না, আজ ইচ্ছে করে বিয়ারটা বলল। হিয়ার প্রতিক্রিয়াটা দেখা দরকার ছিল। বিনবিনিয়ে ঘাম জমছে কাচের মাগের গায়ে। পাশে একটা কাচের বাটিতে বাদাম, কাঠ গ্লাসের একটা বেটে ফুলদানিতে নিরক্ত চেহারার এক গোলাপ কুড়ি বেকুবের মতো ওদের মাঝখানে দাঁড়িয়ে। এসবের পাশ কাটিয়ে সুজন হাত বাড়িয়ে টেবিলের উপর পড়ে থাকা হিয়ার হাত দুটো নিজের হাতে নিল। মুহূর্তে সবুজ রঙের টেবিল ঢাকাটা হয়ে গেল রোদ ঝলমল একটা মাঠ। তার চারধারে গাছ, দূরে দূরে বাড়ি, আরও দূরে লাল মাটির প্রান্তর, তালগাছের সারি। চমকে উঠল হিয়া, অবাক গলায় বলল এ কি, এটা তো আমাদের ভুবনডাঙ্গার মাঠ। সুজন মুচকি হেসে বলল তাহলে আরেকটা ম্যাজিক দেখাই। বলতে বলতে হাত চালিয়ে পকেট থেকে বের করে আনলো একটা সবুজ রঙের রেশমি রুমাল। সেটা একবার ঝাঁটতেই কয়েকটা হলুদ আর সাদা প্রজাপতি বেরিয়ে ফুরফুরিয়ে উড়ে গেল এদিক ওদিক। ভীষণ অবাক হয়েছে হিয়া, তাকিয়ে আছে চোখ বড় বড় করে, যেন কিছুই হয়নি। রুমাল ছাড়লে প্রজাপতি বেরিয়ে আসাটা যেন নিহাতি স্বাভাবিক। এমন একটা ভাব করে সুজন কপট বিরক্তি দেখালো। ওফ, এই প্রজাপতিগুলো না কখন এসে ঠিক লুকিয়ে বসে থাকে। মুগ্ধ গলায় হিয়া বলল
এটাই ম্যাজিক? মাথা নাড়ল সুজন। না, এইটা ম্যাজিক বলে সবুজ রুমালটা টেবিলের উপর বিছিয়ে দিতেই নিমেষে সেটা হয়ে গেল সবুজ ঘাসের মাঝখান দিয়ে দূরের গাছপালা, বাড়িঘরের দিকে চলে যাওয়া কাঁকড়ে ভরা লাল মাটির একটা রাস্তা। সেই রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে একটা মেয়ে। হাওয়ায় উঠছে তার চুল, শাড়ির আঁচল। সে শাড়ির রং একটু আগে যে প্রজাপতিরা উড়ে গেল তাদের মতোই হলুদ সাদা। পথের লাল ধুলো হুটোপাটি করতে করতে সাইকেলের চাকার পিছু পিছু ছুটছে। এমনিতে মেয়েটা বন্ধুদের সঙ্গে ঝাঁক বেঁধেই ঘোরে, কিন্তু সকালে আর দুপুরে একাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে আসে, যায়। সেই সময়টা অনেক দূর থেকে দেখা যায় ওকে। এখন যেমন দেখা যাচ্ছে, এক রাশ কোকড়া চুল মাথার পেছনে টেনে বেঁধে রাখায় চওড়া কপাল আরও চওড়া লাগছে। ঘামে চকচক করছে মুখ। একটু থেবড়ে গেছে দুই ভুরুর মাঝখানে কুমকুমের ফোঁটাটা। অবাক হয়ে মুখ তুলল হিয়া। যে কেউ দেখলে বুঝতে পারবে মাঠের মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া মেয়েটার সঙ্গে ওর মুখের কি মিল। শুধু এই মুখটায় আর একটু বয়সের ছাপ। তরুণীবেলার সেই লাবণ্য আর নেই। এই মুখটা একটু বেশিই ক্লান্ত। কিন্তু ওরা দুজনে আসলে একই লোক। এই তো আমি, ক্লাস 10-এর আমি, স্কুল থেকে বাড়ি যাচ্ছি। তুমি একে কোথায় খুঁজে পেলে? হাসল সুজন, লাজুক গলায় বলল, রেখে দিয়েছি তো অনেক বছর ধরে। যেবার তোমাকে প্রথম দেখলাম সেই তখন থেকে। সত্যি? যা, বাজে কথা যত। তোমরা এই কবি কবি টাইপের লোকেরা ভীষণ বানিয়ে বানিয়ে মন রাখা কথা বলতে পারো। অবিশ্বাসী গলায় বলল হিয়া। কবি? কে? আমি? জীবনে এক লাইন কবিতা লিখতে পারিনি কোনো দিন। এমনকি তোমাকে প্রথম দেখার পরও কোনো কবিতা আসেনি। মুচকি হাসল সুজন। কিন্তু কি ভালো লাগছে জানো, আমাকে কেউ এভাবে মনে রেখেছে ভেবে। আচ্ছা, আমার আর কি কি আছে তোমার কাছে? এই যে এটা। বুক পকেট থেকে একটা চুলের কাঁটা বের করে সামনে বাড়িয়ে ধরল সুজন। তখন চুল ছোট করে কেটে ফেলেছিলে, কিন্তু তোমাদের নাচের অনুষ্ঠান ছিল। নকল চুল যাতে মাথার সঙ্গে এঁটে থাকে তার জন্য অনেকগুলো কাঁটা লাগিয়েছিলে। তারই একটা নাচের সময় ছিটকে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছিলাম। তুমি কোথায় ছিলে তখন? হিয়ার গলায় এখনো অবিশ্বাস। আমি ছিলাম তো সামনের সারিতেই, তোমার নাচ দেখতে গিয়েছিলাম। প্রায় প্রতি মাসে একবার করে যেতাম তখন। তোমার কথা মনে হলে, তোমাকে দেখার ইচ্ছে হলেই চলে যেতাম। তাও তোমার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কোনো দিন কথা হয়নি। কথা হয়নি, সুযোগ পাইনি কথা বলার, সাহসও হয়নি, কিন্তু দেখা তো হয়েছেই। তুমি আমাকে দেখেছ, মনে রাখোনি, মনে ধরেনি বলেই হয়তো। হাসতে শুরু করল সুজন। হিয়া লজ্জায় লাল হয়ে গেছে। সুজন সামনের দিকে ঝুঁকে এলো, ফিসফিসিয়ে বলল, জানি না একজন বিবাহিত মহিলাকে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু তুমি চাইলে আমাদের এবার থেকে দেখা হতে পারে, যদি তুমি চাও। টেবিলের উপর বিছিয়ে থাকা সবুজ মাঠ, লাল মোরামের রাস্তা পেরিয়ে এবার হিয়া বাড়িয়ে দিল হাত। সুজনের হাত আঁকড়ে ধরল। ওর হাতের তালু ঘেমে উঠেছে, নাকের দুপাশে ঘাম। আমি রাজি, অস্ফুটে বলল হিয়া। একটু যেন কেঁপে গেল ওর গলা। মনে মনে হাসল সুজন। কাজ হাসিল। এটা যদিও এমন কিছু শক্ত কাজ ছিল না, বরং সোজা। রাস্তার আলোয় একবার কয়েক সেকেন্ডের দেখাতেই যে খুঁজে নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সে যে কী চায় বুঝে নিতে অসুবিধা হয় না। তবু একবার নিশ্চিত হওয়া দরকার ছিল।
সুজন খুব আদরে হিয়ার হাতটা মুখের কাছে তুলে নিয়ে একবার আলতো করে ঠোঁট ছোঁয়ালো। শিউরে উঠল হিয়া। ফের নিজের মনে হাসল সুজন। ডিল ফাইনাল। সিলমোহর পড়ে গেল। হিয়ার হাত ছেড়ে ও পাকা ম্যাজিশিয়ানের ভঙ্গিতেই টেবিলের উপর থেকে একটানে তুলে নিল রুমালটা। মুছে গেল মাঠ, ঘাট, গাছপালা। নিপুণ ভাঁজে রুমালটা ছোট করে নিয়ে ও যখন পকেটে ঢোকাচ্ছে, হিয়া আদুরে গলায় বলল, ওটা আমি নিজের কাছে রাখতে পারি না? মুচকি হাসল সুজন। তার চেয়ে তুমি আমার কাছে থাকো। হিয়া আবার লজ্জা পাচ্ছে, কিন্তু সুজনের এখন এসব দেখার সময় নেই। ওর থাকার দরকারও নেই আর। গলাটা খুব নরম করে বলল, তুমি একটু বসবে প্লিজ? আমি নিচ থেকে চট করে একটা সিগারেট খেয়ে আসতাম তাহলে। হিয়া বলল, এখানে খাও, খোলা জায়গা তো, অনেকেই খাচ্ছে। চেয়ার ঠেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুজন বলল, সঙ্গে নেই? সবসময় তো খাই না, এই বিয়ারটা খাচ্ছি বলে এখন একটু খেতে ইচ্ছে করছে। যাই। হিয়া টেবিলের উপর ঝুঁকে গালে হাত দিয়ে হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে, চোখে অপার প্রশ্রয়। সুজন জানে মেয়েদের কাছে যে কোনো আবদারের সময় শেষে অনুমতি নেওয়ার একটা ভান করলেই মেয়েরা খুশি হয়ে যায়। লম্বা পায়ে ছাদটা পেরিয়ে হিয়ার চোখের আড়াল হতেই সুজনের হাঁটার গতি মন্থর হয়ে গেল। ওর জিন্সটা হয়ে গেল একটা রংচটা ঢোলা প্যান্ট। পায়ের ঘেরের কাছটা নোংরা, ফাটা, সুতো ছিঁড়ে ঝুলছে। চমৎকার সাদা নীল স্ট্রাইপড জামার বদলে একটা নস্যি রঙের মোটা খদ্দরে জামা, সেটাও যেমন তেমনভাবে প্যান্টের মধ্যে গোজা। পায়ে আর ঘন নীল স্নিকার্স নয়, একটা ময়লা বাদামি রঙের কেটস জুতো, তার আবার জায়গায় জায়গায় সেলাই করা। চোখে মোটা কালো ফ্রেমের পুরো কাচের একটা চশমা, তার একদিকে ডাঁটিটা সুতো দিয়ে বাঁধা। সযত্নে আঁচড়ানো কালো চুল ক্রমশ বদলে গেল এলোমেলো কাঁচা পাকা চুলে। গালে 3 দিনের বাসি দাড়ি। কয়েক সেকেন্ডের মধ্যে সুজনের বয়সটা 35 থেকে বেড়ে 53 হয়ে গেল, কেউ কিছু খেয়াল করার আগেই। আর সুজন নয়, লোকটা ফিরে এসেছে নিজের নামে, অলিক। লোকে ডাকে অলিক বাবু। এখন কেমন হোঁচট খেতে খেতে হেঁটে যাচ্ছেন রেস্তোরাঁর দরজার দিকে। ওয়েটাররা, যারা এমন এলোমেলো নোংরার বদখত একটা লোককে রেস্তোরাঁয় ঢুকতে দেখেনি, দেখলে নির্ঘাত খেতে দিত শুরুতেই। তারা অবাক হয়ে তাকিয়ে। স্যুটবুট পরা ম্যানেজার চাপা গলায় কিছু একটা বললেন পাশে দাঁড়ানো বাউন্সার ছেলেটিকে। সে কঠিন চোখে মাপছে তাকে। পাত্তা দিলেন না অলিক। রেস্তোরাঁ দরজার পাশে যে টেবিলটা, তাতে মাথা ঝুঁকিয়ে প্রায় নিজেকে লুকিয়ে বসেছিল সুজন। অলিককে দেখে সোজা হয়ে দাঁড়ালো। পাউডার ব্লু ডেনিম আর নীল সাদা স্ট্রাইপড শার্টে ফিটফাট সুদর্শন সপ্রতিভ চেহারা। কিন্তু এই মুহূর্তে সে যে ভয়ঙ্কর অস্বস্তি আর উদ্বেগের মধ্যে আছে, সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে। এতক্ষণ এই চেহারাটাই বসেছিল হিয়ার সামনে। অলিক এতক্ষণ সুজন সেজেই হিয়ার সঙ্গে কথা বলছিলেন। সুজন ফ্যাকাশে হেসে বলল, অলিকবাবু, কিছু হলো? অলিকও দাড়ি গোফের ফাঁকে সামান্য হাসলেন। হ্যাঁ, চলো নিচে যেতে যেতে কথা বলি। লিফটে উঠেই সুজন বলল, কি হলো? বলছি, তার আগে আমার বাকি টাকাটা দাও। হাত বাড়ালেন অলিক। সুজন তাড়াতাড়ি পকেট থেকে একটা খাম বের করে ধরিয়ে দিল অলিকের হাতে। অলিক যেন ওজন করে নিচ্ছেন, এমনভাবে হাতের তালুর উপর খামটা নাচাতে নাচাতে বললেন, কত আছে? সুজন আমতা আমতা করে বলল, 7। আপনি যা চেয়েছিলেন। 3 তো আগেই দিয়ে রেখেছি। পকেট থেকে একটা ময়লা রুমাল বের করে খামটা মুড়ে নিতে নিতে অলিক বললেন, 500 নোটে দিয়েছ তো? 2000 ভাঙাতে খুব অসুবিধা হয় আমাদের পাড়ার দোকানে।
সুজন তাড়াতাড়ি বলল, 500 নোটই আছে, তাছাড়া 1000 টাকা 100 নোটে দিয়েছি, অসুবিধা হবে না। অলিক রুমালে জড়ানো খামটা পকেটে ঠোকালেন। তারপর খচখচ করে একটু দাড়ি চুলকে বললেন, আরও 500 দিতে পারবে নাকি এক্সট্রা? তাহলে একটু রুটি মাংস খেতাম, খুব খিদে পেয়েছে। ওপরে তখন চারপাশে এত রকমের খাবারের গন্ধ, কাজে মন দেওয়া যাচ্ছিল না। সুজন সঙ্গে সঙ্গে পার্স খুলে একটা 500 টাকার নোট বের করে অলিকের হাতে গুজে দিল। তৃপ্তির হাসি অলিকের মুখে। পরক্ষণে মুখটা সিরিয়াস করে বললেন, একটা উপদেশ দেই, কাজ হওয়ার আগে কখনো কারো হাতে টাকা দেবে না। দোকানে জিনিস কেনার সময় নয়, কাউকে দিয়ে কোনো কাজ করানোর সময়ও নয়। এই যে আমার সব পাওনাগণ্ডা মিটিয়ে দিলে, এখন যদি শোনো তোমার কাজটা হয়নি, কি করবে? মুহূর্তে মুখ শুকিয়ে গেল সুজনের। হয়নি? মুচকি হাসলেন অলিক। মেয়েটি এখন তোমার, বরের সঙ্গে সম্পর্ক প্রায় নেই। আমার ধারণা বহুদিন ওকে কেউ স্পর্শও করেনি। খুব একা, খুব দুঃখী মেয়ে। কাজে তুমি নির্ভয়ে এগিয়ে যাও। আর তোমার পছন্দের তারিফ করতেই হয়। চমৎকার দেখতে মেয়েটিকে, কথা বলেও খুব ভালো লাগলো। লজ্জা পেয়ে যায় সুজন। একই সঙ্গে ওর মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। পুরনো কথা বললেন ওকে? মনে করতে পারল? চিনতে পারল আমাকে? হাসলেন অলিক। পুরনো কথা ওর মনে না থাকলে কি হবে? তোমার তো সব মনে আছে। দুজনের যে কোনো একজনের স্মৃতি থাকলেই আমার কাজ হয়ে যায়। তবে ওকে সব জানিয়েছি। তুমি ওকে দেখতে ঘন ঘন যেতে, দূর থেকে ওকে দেখতে, ওর নাচের অনুষ্ঠান দেখেছ, কিন্তু কোনোদিন কথা বলার সুযোগ হয়নি। সব বলেছি। শুনে খুশি হয়েছে, লজ্জাও পেয়েছে। যাক, এবার কয়েকটা জরুরি কথা বলি, মাথায় রাখো। একটা ছোট বিয়ার নিয়েছিলাম, দেখলাম আপত্তি করল না। কাজেই তুমি যদি মাঝে মাঝে মদ খাও সমস্যা হবে না। তবে তুমি বিয়ার মাগটা বদলে নিও, ওটাই আমি খেয়েছি। আর এখন যাওয়ার সময় 5টা কিং সাইজ সিগারেট কিনে নিয়ে যাবে। মনে রেখো, 5টা, তার বেশি নয়। তুমি সবসময় সিগারেট খাও না, আজ ইচ্ছে হয়েছে তাই খাচ্ছ। বাধ্য ছাত্রের মতো ঘাড় হেলালো সুজন। তাহলে এবার আমি যাই? যাও, হিয়া অনেকক্ষণ একা বসে আছে। অলিকের মুখে স্মিত হাসি। হেঁটে চলে যাচ্ছে সুজন। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে পকেটের মধ্যে চুলের কাঁটাটা নিয়ে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করলেন অলিক। এটা ফেরত দেননি, ইচ্ছে করে ফেরত দেন না, থাকে তার কাছে। অলিক চারপাশে একবার নজর ঘোরান। আরও একজন ক্লায়েন্ট আছে আজ, বিক্রম ওরফে ভিকি সেন। তারও এতক্ষণে চলে আসার কথা। ভাবতে ভাবতে উদয় হলো সে। একেবারে হঠাৎ যেন মাটি ফুঁড়ে। আসলে একটু আগে পাশে এসে দাঁড়ানো ঢাউস গাড়িটা খেয়াল করেনি অলিক। সেটা থেকে নামল বোধ হয়। 27-28 বছরের একটা ছেলে, সুদর্শন, সুপুরুষ। প্রথম দর্শনে ভালো লাগলো অলিকের। ঠোঁটের কোণে এক চিলতে সজনের হাসি ঝুলিয়ে অলিক তাকিয়ে থাকলেন। চলুন কথাবার্তা বলে নেই তাহলে, বিনয়ী গলায় বলল ভিকি। কথা বলার ধরনে সৌজনের সঙ্গে সামান্য আড়ষ্টতাও আছে। সামনের চায়ের দোকানটার দিকে ইশারা করলেন অলিক। চলো ওখানে বসি, একটু চা খাওয়া যাক। কথাটা শুনে ভিকি খুব সংকুচিত হয়ে বলল, চলুন, আমি কিন্তু চা খাই না। এমন ফুটপাথের চায়ের দোকানে বসার অভ্যেস যে নেই ছেলের, সেটা এর দামি জামা জুতো দেখেই বোঝা যায়। কোলনের চমৎকার গন্ধটাও বেশ দামি। উল্টো দিকের ফুটপাথেই একটা কফি শপ, সেখানেও বসা যেত, কিন্তু অলিক চায়ের দোকানের দিকে পা বাড়ালেন। এখানে বসতে হয়তো ভিকির অসুবিধে আছে, কিন্তু এই জামা কাপড়ে ওই কেতাদুরস্ত কফি শপে বসতে অলিকের অস্বস্তি হবে।
এক গ্লাস চা আর দুটো বিস্কুট নিয়ে পা ছড়িয়ে বেশ আয়েশ করে বসলেন অলিক। ভিকি উল্টো দিকের বেঞ্চিতে কোনো মতে পেছনটা ঠেকিয়ে জড়সড় হয়ে বসে, যেন একটু নড়াচড়া করলেই ওর গায়ে চারপাশে নোংরা ঝুল ময়লার দাগ লেগে যাবে। অলিক মুখের বিস্কুটটা চেবোনো শেষ করে চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, বলো কি সমস্যা? ভিকি খুব অস্বস্তি নিয়ে বলল, ব্যাপারটা হয়তো তেমন কিছু নয়, কিন্তু আমার জন্য এটার সলিউশন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমার পাড়ায় একটি মেয়ে থাকে, আমার চেয়ে বয়সে বেশ কিছুটা ছোট। তাকে আমি খুব পছন্দ করি, মানে আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু সেটা ওকে জানানোটা একটা সমস্যা হয়ে গেছে। মানে আমি ঠিক। বিরক্ত হলেন অলিক। বিস্কুটের শেষ টুকরোটা চায়ে ডুবিয়ে খেতে গিয়েছিলেন, সেটা নরম হয়ে ভেঙে গেলাসের নিচে তলিয়ে গেল। এই চাটা অলিক আর খেতে পারবেন না। অল্পবয়স্ক দোকানদার ছেলেটির দিকে হেঁকে বললেন, বাবু আরেকটা চা দে তো। তারপর ভিকির দিকে ফিরে বললেন, ভালো লাগে তাতে সমস্যা কি? সোজা গিয়ে বলে দিলেই তো হয়। হয় হ্যাঁ বলবে, নয় না বলবে। এতে সমস্যাটা কোথায়? নাকি সেটাই সমস্যা, না শোনার অভ্যেস নেই? ভিকি আরও সংকুচিত হয়ে গিয়ে বলল, না না তা নয়, আসলে ওর সামনাসামনি হয়ে কথাটা বলা আমার পক্ষে সম্ভব নয়, সমস্যা আছে। অলিক চোখ শুরু করে বললেন, কি সমস্যা? খেয়াল করলেন প্রশ্নটা শুনে ভিকির মুখ চোখ লাল হয়ে গেল। নার্ভাস ভঙ্গিতে এদিক ওদিক তাকালো ভিকি, যেন ওদের কথা কেউ শুনতে পাচ্ছে কি না সেটা দেখে নিচ্ছে। অলিকের দিকে ফিরতেই চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল ভিকি, জিভ দিয়ে নিচের ঠোঁটটা একবার চেটে নিল। তাকিয়ে আছেন অলিক, নজর সরাচ্ছেন না। তার ধৈর্য অপরিসীম, আর ক্লায়েন্টদের সঙ্গে এরকম ইঁদুর বেড়াল খেলায় তিনি অভ্যস্ত। অনেকে শুরুতে আসল কথাটা বলে উঠতে পারে না, কথাটা কখনো এদিকে যায় কখনো ওদিক। নিজেকে মাঝে মাঝে গুপ্ত রোগ সারানোর কবরেজ বলে মনে হয় অলিকের। সোজা সাপটা নিজের রোগ কবুল করে খুব কম রোগী, কিন্তু রোগ না বললে চিকিৎসা হবে কি করে? কাজেই তাদের ধানায় পানায় চলে। অলিক চুপ করে বসে অপেক্ষা করেন। একবার গলা খাকারে দিল ভিকি, তারপর বলল, আসলে আমাদের পরিবার খুব বিখ্যাত, মানে শুধু পাড়াতেই নয়, মানে বাংলার বেশ নামী পরিবার আমরা। আমার পক্ষে। চুপ করে গেল ভিকি। অলিক বললেন, নামী পরিবার তো কি হয়েছে? ও মানে লাগছে মেয়েটির পরিবার কি খুব গরিব? না না, গরিব নয়, সাধারণ মধ্যবিত্ত আর কি, তাড়াতাড়ি বলল ভিকি। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন অলিক, তারপর বললেন, আচ্ছা বেশ, তা তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, এই যে। ভিকি পকেট থেকে একটা ছোট কাগজের মোড়ক বের করে অলিকের হাতে তুলে দিল। অলিক কাগজের ভাঁজ খুলে দেখলেন একটা কাঠের বোতাম, একটু বড় মাপের, পাতলা, মেয়েদের কামিজে যেমনটা থাকে। অলিক বোতামটা চোখের সামনে তুলে ধরে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। নাকের কাছে নিয়ে গন্ধ শুকলেন একবার, তারপর নিজের মুঠোর মধ্যে বোতামটা রেখে চোখ বন্ধ করলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অলিকের চোখ খুলে গেল, মুখ গম্ভীর, তীব্র দৃষ্টিতে ভিকির দিকে তাকিয়ে বললেন, ডাক্তারের কাছে উকিলের কাছে মিথ্যে বললে যেমন কাজ হয় না, আমার কাছেও তাই। এ বোতামটা ছিঁড়ে এসেছিল মেয়েটার জামা থেকে, তুমি জবরদস্তি করেছিলে তার সঙ্গে, তোমার জন্য অসম্মানিত হয়েছিল সে। খবরের কাগজে সেই কেচ্ছার কথা ছাপা হয়েছিল। কয়েক মাস পাড়ায় মুখ দেখাতে পারেনি তার পরিবার। ভিকি প্রায় হুমড়ি খেয়ে পড়ে অলিকের হাঁটু জোড়া আঁকড়ে ধরল, কাতর গলায় বলল, ইচ্ছে করে নয়, বিশ্বাস করুন, ইচ্ছে করে নয়। তখন আমি খুব নেশা করতাম, কিন্তু ভালো লাগতো ওকে। একদিন নেশার ঘোরে কি যে মাথায় ভূত চেপেছিল, সেদিন সন্ধেবেলা টিউশন সেরে ফিরছিল একা,
আমার মনে হলো ওকে চুমু খাবো, খেতেই হবে। বিশ্বাস করুন, নেশায় ছিলাম আমি, কি করছি হুঁশ ছিল না। তারপর গম্ভীর স্বরে বললেন অলিক। তারপর পাড়ায় খুব হই হল্লা হলো। আমাদের বাড়ি বলে আমি বেঁচে গেলাম, বাবা সব সামলে দিল। তারপর আমিও লজ্জায় পাড়ায় বেরোতে পারিনি বেশ কয়েক মাস। ওর সামনে দিয়ে দাঁড়ানোর তো প্রশ্নই নেই, কিন্তু ওকে আজও ভুলতে পারিনি। নেশা করা পুরো ছেড়ে দিয়েছি, পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম, সেটা শেষ করেছি। এখন চাকরির চেষ্টা করছি, নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই, বাবা জ্যাঠার যোগাযোগে নয়। আর তারপর ওর সামনে গিয়ে একবার বলতে চাই ভুল করেছি, ওকে ভালোবাসি, কিন্তু ভুল করেছি, ক্ষমা চাইতে চাই। আর আমার কিছু বলার নেই। ও যদি তারপরেও আমাকে ঘেন্না করে, কিছু বলবো না আমি, কিন্তু ওর সামনে গিয়ে দাঁড়ানোর সাহসটা পর্যন্ত নেই আমার। কথা শেষ করে হাঁপায় ভিকি, মাথা নিচু, নীরবে তাকিয়ে থাকেন অলিক। তারপর হাত বাড়িয়ে ওর নুয়ে পড়া ঘাড়ে মৃদু চাপড় মারেন। ভিকি মুখ তুলে তাকায়। প্লিজ হেল্প মি, প্লিজ। অলিক অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকেন। অজস্র অটো, বাইক, রিক্সা, সাইকেল আর কাতারে কাতারে লোক। রাত হয়ে আসছে, সবার এখন ফেরার তাড়া। বাড়ির লোক অপেক্ষায় আছে। ভিকির দিকে ফেরেন অলিক। বিশ্বাস করলাম তোমার কথা, সাহায্য করতেও চাই তোমাকে, কিন্তু এটা দিয়ে তো আমার কাজ হবে না। অলিক কাঠের বোতামটা ভিকির চোখের সামনে তুলে ধরেন। কিন্তু আপনি যে বলেছিলেন, যার সঙ্গে যোগাযোগ করতে চাই তার ব্যবহার করে যে কোনো একটা জিনিস আনলেই হবে। হতাশ শোনায় ভিকির গলা। বলেছিলাম, কিন্তু সেই জিনিসটার সঙ্গে একটা সুখস্মৃতি জড়িয়ে থাকতে হবে। আমি সেটার আলাদা করে বলে দিই না, কারণ কেউ তো আর কোনো খারাপ স্মৃতি জমিয়ে রাখে না, বরং যত তাড়াতাড়ি পারে ভুলে যেতে চায় খারাপ ঘটনাগুলো। সেই জিনিসগুলো রাখে না নিজের কাছে, যা খারাপ স্মৃতি জাগিয়ে তোলে। সরি, আমার পক্ষে তোমাকে হেল্প করা সম্ভব নয়। আমি কিন্তু আপনাকে সব সত্যি কথা বলেছি। আহত চোখে তাকায় ভিকি। জানি, কেউ মিথ্যে বললে যেমন সঙ্গে সঙ্গে ধরতে পারি, তেমন সত্যি বললেও বুঝি। আমিও চাইছি তোমাকে সাহায্য করতে, কারণ তুমি অনুতপ্ত। তুমি নিজের অপরাধের বোঝা নামিয়ে রাখার জন্য তৈরিও এখন। কিন্তু বিশ্বাস করো, এই কাজটা আমি করতে পারবো না, চাইলেও সম্ভব হবে না, কারণ ওটা আমার বশে নয়। সুখস্মৃতি থাকলে আমি মানসিক সংযোগ গড়ে তুলতে পারি যে কারো সঙ্গে, কিন্তু খারাপ স্মৃতি, বেদনাদায়ক কিছু, অপমানজনক কোনো ঘটনায় আমার ক্ষমতা কাজ করে না। আমি তখন তোমার মতোই অক্ষম, অসহায় মানুষ। আমি আর ছুঁতে পারি না অন্য মানুষটাকে, পৌঁছতেই পারি না তার কাছাকাছি। ভেঙে পড়া মানুষের মতো নিজেকে কুড়িয়ে নিয়ে চুপচাপ চায়ের দোকান ছেড়ে বেরিয়ে যায় ভিকি সেন। অন্যমনস্ক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন অলিক। বিরাট গাড়িটা নিঃশব্দে এসে সামনে দাঁড়ায়। ভিকি যেন কোনো মতে নিজের লম্বা শরীরটাকে টেনে তোলে গাড়ির পেছনের সিটে। গাড়ির দপদপে লাল টেল লাইট যতক্ষণ দেখা যায় তাকিয়ে থাকেন অলিক। তারপর নিজেও ওঠেন, চা বিস্কুটের দাম মিটিয়ে রাস্তায় বেরিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে রেল লাইন পেরিয়ে একটা মজা পুকুরের পাশ দিয়ে বিরাট একটা মাঠের ধারে গিয়ে দাঁড়ান। দূরে মাঠের ওপারে একটা একতলা বাড়ি দেখা যাচ্ছে। তার ছাদের সীমানা বরাবর কংক্রিট ঢালাইয়ের লম্বা লম্বা লোহার খাঁচা মাথা তুলে আছে, যেন অনেকগুলো রুগ্ন হাত। তাদের সরু সরু আঙুল আকাশে একটা অবলম্বন খুঁজছে, আর কিছু না পেয়ে হাওয়াকে আঁকড়ে ধরতে চাইছে যেন। বাড়িটা দোতলা করার কাজ শুরু হয়েছিল, শেষ হয়নি। ওটাই অলিকের বাড়ি। বাড়িটা অন্ধকার। অলিক রোজ ভাবেন বেরোনোর আগে বাইরের আলোটা জ্বালিয়ে যাবেন, কিন্তু রোজই ভুলে যান। আলো জ্বললে কেমন একটা মনে হয়,
কেউ অপেক্ষা করে আছে। দরজার তালা খুলে অলিক ভেতরে ঢোকেন। বাইরের ঘরটা ফাঁকা, কোনো আসবাবপত্র নেই। দরজার খিল তুলে দিয়ে ঘরের মেঝেতে অলিক বাবু হয়ে বসেন। পকেট থেকে বের করেন তার সবুজ রঙের রুমাল। সেটা মেঝেতে পেতে তার মাঝখানে রাখেন চুলের কাঁটাটা, হিয়ার খোপা থেকে খসে পড়া কাঁটা, যেটা সুজন তার হাতে তুলে দিয়েছিল। অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকেন রুমালটার দিকে। ওভাবে জোর দিয়ে তাকিয়ে থাকতে থাকতে একসময় অলিকের চোখে জল এসে যায়, কিন্তু কিচ্ছু হয় না। রুমালটা একটা মামুলি কাপড়ের টুকরোর মতো পড়ে থাকে চলটা ওঠা মেঝের উপর। নিজের মনে মাথা নাড়েন অলিক। হবে না, হবে না। অন্যের সুখের স্মৃতির মালিকানাও অন্য লোকেরাই, তা দিয়ে তার কোনো কাজ হবে না। কিন্তু তাহলে কি করবেন? প্রত্যেক রাতে এই প্রশ্নটা জ্বালিয়ে মারে তাকে। তাহলে কি করবেন? তার নিজের যে কোনো সুখস্মৃতি নেই। যা ছিল সব কষ্টের, অপমানের। সব ধরে একদিন বিদায় করে দিয়েছেন বাড়ি থেকে। তার আগে আঁতিপাতি করে খুঁজে দেখেছেন, যদি কোথাও পড়ে থাকে এক টুকরো সুখ তাদের দাম্পত্য জীবনের, তার আর সুপর্ণার। কিন্তু রোজকার অশান্তি, ঝগড়াঝাঁটি আর অশ্রদ্ধার অনিচ্ছার ঘরকন্যা ফেলে সুপর্ণা যেদিন হঠাৎ কিছু না বলে চলে গিয়েছিল, সেদিন বোধহয় সুখের সামান্য খুঁত কুঁড়োটুকুও কুড়িয়ে নিয়ে গেছে আঁচলে বেঁধে। সুপর্ণা কোথায় গেছে অলিক জানেন না। যেখানে যেখানে যেতে পারত সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন অলিক, পাননি। উল্টে পরিচিতরা সন্দেহের চোখে তাকিয়েছে। পুলিশও খবর দিয়েছিলেন সুপর্ণার বাবা মা। পুলিশ এসেছিল, জেরায় জেরায় অস্থির করে তুলেছিল অলিককে, কিন্তু তারাও কোনো হদিশ করতে পারেনি। যাওয়ার সময় শুধু এই সবুজ রুমালটা সুপর্ণা ওদের শোয়ার খাটে নিজের বালিশের উপর বিছিয়ে রেখে গিয়েছিল। চোখের জলের দাগ লাগা এই রুমালটা, বিয়ের সবুজ বালুচরির সঙ্গে রং মিলিয়ে কেনা এই সবুজ রেশমি রুমাল, যা হাতের মুঠোয় ধরে একদিন সুপর্ণা কনে বউটি হয়ে অলিকের জীবনে এসেছিল। সাদা শাঁখার ছোট্ট একটা ভাঙার টুকরো আছে অলিকের কাছে। সেটাই রুমালের উপর রাখলে ওই কুমকুম চন্দনে সাজানো মুখটাই এক ঝলকের জন্য দেখতে পান অলিক। তারপর সব হারিয়ে যায়। সেই প্রথম রাতেই তো অলিক প্রথমবার সুপর্ণার গায়ে হাত তুলেছিলেন। তার মুঠোর মধ্যে ভেঙে টুকরো হয়েছিল নববধূর হাতের শাঁখা। ঠিক সেই মুহূর্ত থেকে শেষ হয়ে গেছে ওদের যৌথ জীবনের যাবতীয় সুখস্মৃতি। বাকি যা রয়ে গিয়েছিল এই বাড়িতে, খাট, বিছানা, আলমারি, সোফা সেট, পড়ার টেবিল, রান্নাঘরের সব সরঞ্জাম, সব কিছুতে সেই নষ্ট দাম্পত্যের চিহ্ন। সহ্য হতো না। চোখ বন্ধ করে অন্ধের মতো থাকার চেষ্টা করতেন অলিক। তাতে আরও ধাক্কা খেতেন, চোট লাগত, কেটে যেত কপাল, উপড়ে আসত পায়ের নখ। মাথায় ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে উপর হয়ে ঘাড় গুজে পড়ে থাকতেন মেঝের ওপর। শেষে সব খালি করে দিলেন, ফেলে দিলেন সব। কিচ্ছু পড়ে থাকল না, শুধু এই সবুজ রেশমি রুমালটা ছাড়া, যা তাকে অন্য লোকের সুখ খুব কাছ থেকে দেখার এই অতীন্দ্রিয় ক্ষমতা দিয়েছে, যাতে নিজের বাকি জীবনটা অলিক জ্বলে পড়ে খাক হতে পারেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প, দহনকাল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন,
এই প্রার্থনা রইল।